এর নাম সিজি, যে কিনা একটা নামী কোম্পানির বেনামি এমপ্লয়ি, অর্থাৎ পার্ট টাইম ওয়ার্কার। তো একদিন সিজি ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের চেম্বারে আসে। তবে ডাক্তার ওকে দেখা মাত্রই বলে, তুমি তো ইয়াং সিজি। তো ডাক্তার ওর নাম জানে। এই শুনে তো সিজি ভাবে এই ডাক্তার নাকি জ্যোতিষী, যে আমাকে দেখেই আমার নাম বলে দিল। তখনই ডাক্তার ওকে বলে, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। আসলে তোমার ব্রেস্ট ক্যান্সার আছে, আর সেটারও লাস্ট স্টেজ চলছে। তাই তুমি আর বেশি দিন এই পৃথিবীর অক্সিজেন নিতে পারবে না। এই শুনে তো সিজি প্রচন্ড আপসেট হয়ে যায়। ও তো চেম্বারের বাইরে বসে ভাবতে থাকে, আমার জীবনে এখনো কত কিছু বাকি, আর তার আগেই আমি মরে যাব। তো মনের দুঃখে সিজি ওখান থেকে চলে গেলে নার্স ওখানে এসে ওর খোঁজ করছিল ওর অপারেশনের পেপারে সিগনেচার করানোর জন্য। বাইরে এসে সিজি ট্যাক্সিতে উঠে বসে পারে ওর অফিস যাওয়ার জন্য। তখনই ওকে আপসেট দেখে ট্যাক্সি ড্রাইভার ভাবে, এত সুন্দরী মেয়েটা এত আপসেট কেন? তবে কি ওর ব্রেকআপ হয়ে গেছে? তো এই ভেবে ট্যাক্সি ড্রাইভার সিজির ওপর লাইন মারতে শুরু করে। তো ট্যাক্সি ড্রাইভারকে এইসব বলতে শুনে সিজি তো মনে মনে ভাবে, আমার দিন কি এতটাই খারাপ হয়ে গেল যে এত হ্যান্ডসাম ছেলে থাকতে একটা বুড়ো আমার উপর লাইন মারছে। তখনই অফিস থেকে সিজির ম্যানেজার ওকে ফোন করে ওকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। তো ম্যানেজারের চিৎকারে সিজির মাথা তো আরো গরম হয়ে যায়। তো ম্যানেজারকে সিজি কিছু বলতে না পারায় ওর পুরো রাগটা এসে পড়ে ওই ড্রাইভারের ওপর, যে কারণে ও চিৎকার করে ওই ড্রাইভারকে বলে, এই বুড়ো, তুই কি 5 মিনিটের মধ্যে আমাকে অফিসে পৌঁছে দিবি? না হলে আমি তোকে এখনই শেষ করে দেব। তখনই সিজির মনে পড়ে ওর ব্যাগে তো একটা ছুরিও ছিল, তাই ও তাড়াতাড়ি ওই ছুরিটা খুঁজতে লেগে পড়ে। যদিও সিজিকে এইসব করতে দেখে এইবার ট্যাক্সি ড্রাইভারের তো অবস্থা পুরোই খারাপ, তাই ও কোনো রকমে ড্রাইভ করে সিজিকে ওর অফিসের সামনে পৌঁছে দেয়। তখনই সিজি বলে, তুমি আমাকে পৌঁছতে 3 সেকেন্ড লেট করেছো, এবার বলো তোমার সাথে কি করা যাবে? তুমি কি আমার অ্যাকর্ডিং শাস্তি নেবে, নাকি নিজেই পুলিশের কাছে যাবে? এই শুনে তো ওই ড্রাইভার তাড়াতাড়ি পুলিশকে ফোন করে বলে, আমি একটা মেয়েকে হ্যারাস করেছি, প্লিজ আপনারা আমাকে অ্যারেস্ট করে নিন। কারণ ওই ড্রাইভার বুঝে গেছিল যদি সিসি ওকে শাস্তি দেয় তাহলে তো নিশ্চয়ই ওই ছুরি দিয়ে ওকে খুনি করে ফেলবে। এরপর সিসি গাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক হাত পা ছুটতে ছুটতে বলে, আমার এখনো প্রচন্ড রাগ হচ্ছে আর ইচ্ছে করছে কাউকে জ্যান্ত পুঁতে দিই। তখনই সুপারভাইজার আবারও সিজিকে ফোন করে আর লেট হওয়ার জন্য আবারও সিজির ওপর চিৎকার করতে শুরু করে। তবে সিজিও এবার চুপ করে থাকে না, কারণ ও তো আর বেশি দিন বেঁচে নেই। তাই সুপারভাইজারকে ভয় পেয়ে কি বা লাভ, যে কারণে ও ফোনের মধ্যেই সুপারভাইজারকে কথা শুনিয়ে তার ফোনটাও কেটে দেয়। তবে সিজি অফিসে ঢোকা মাত্রই সুপারভাইজার প্রচন্ড রেগে ওর হাতে কয়েকটা ফাইল ধরিয়ে বলে, তুমি এক্ষুনি এটা দিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করে দাও, কারণ আমাকে মিটিং এ যেতে হবে। তো এত কম সময় প্রেজেন্টেশন তৈরি করতে হবে শুনে সিজির তো মাথায় হাত। এরপর প্রেজেন্টেশনের সময় সুপারভাইজার যখন সমস্ত কাজের ক্রেডিট নিজের ওপর নিচ্ছিল, তখনই দেখা যায় ওই প্রেজেন্টেশনে তো কিছুই নেই। যা দেখে ওখানে আসা ক্লায়েন্টরা তো প্রচন্ড রেগে সুপারভাইজারকে এটা ওটা শুনিয়ে ওখান থেকে চলে যায়। আর সিজি সুপারভাইজারকে এইভাবে অপমানিত হতে দেখে ওখানে বসে ডান্স করতে শুরু করে। তো সিজিকে ডান্স করতে দেখে সুপারভাইজার আবারও রেগে গিয়ে বলে, তুমি এমনটা কি করে করতে পারো? তখনই সিজি বলে, আমি তো কিছুই করিনি, আপনিই তো বললেন এই প্রেজেন্টেশনটা আপনি বানিয়েছেন, তাহলে সমস্ত ভুল তো আপনারই। এই বলতে বলতে সিজি আবারও ডান্স করছে আর সুপারভাইজারের মাথায় আগুন জ্বলছে। সিজির এরকম দুঃসাহসিকতা দেখে এক এমপ্লয় ওর সাথে কথা বলতে আসে। তখনই সিজি ওকে বলে, আমাদের তো জীবন কাজ করতে করতেই শেষ হয়ে গেল, তাই আজকের পর থেকে আমি আর কখনোই ওভারটাইম কাজ করব না। এই বলে ছুটির টাইম হওয়াতে ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ও সুপারভাইজার ওখানে টপকে যায় আর সিজিকে ওর কাজ কমপ্লিট করে তবেই অফিস থেকে যেতে বলে। কারণ সুপারভাইজারের মতে অফিসের ওয়ার্কারদের একদম বন্য প্রাণীর মতো হওয়া উচিত, যারা প্রতিনিয়ত কষ্ট করে খায়। তো সুপারভাইজারের এইসব কথা শুনে সিজি তার মুখে থাকা জল সুপারভাইজারের ওপরেই ছিটিয়ে দেয় আর সুপারভাইজারকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলে, আমি কোনো বন্য প্রাণী নই, আমি তো একটা সাধারণ মানুষ, তাই আমি সাধারণ মানুষের মতোই কাজ করব। তো সিজির এইসব কাজকর্ম দেখে অফিসের বাকি এমপ্লয়িরা তো সুপারভাইজারের ওপর অনেক হাসাহাসি করছিল, যা দেখে সুপারভাইজার প্রচন্ড রেগে যায়। আর সিজি ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে যেতে গেলে সুপারভাইজার আবারও ওর পথ আটকায়। কিন্তু এবার সিজি তো
প্রচন্ড রেগে গেছিল, যে কারণে ও সুপারভাইজারের হাতে থাকা পেপারগুলো তুলে তাকেই মারতে শুরু করে। আর মারতে মারতে সুপারভাইজারকে ওখানে চিটপটাং করে সব এমপ্লয়ীদের ছুটি দিয়ে ওখান থেকে চলে যায়। যা দেখে সুপারভাইজার তো বলে, সিচি আমি তোমাকে ছাড়বো না, আমি আজই তোমাকে ফায়ার করে দিচ্ছি। এই বলে সুপারভাইজার সিচির পেছনে গেলে তখনই ও দেখে সিচি কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলছে। আসলে তো কোম্পানির চেয়ারম্যান হেডফোন লাগিয়ে নিজের ছেলের সাথে কথা বলছিল, আর সিচি তার সামনে দাঁড়িয়েছিল। যদিও দূর থেকে সুপারভাইজার সেটা বুঝতে না পেরে সুপারভাইজার ভেবে নেয় সিচি হয়তো চেয়ারম্যানের মেয়ে, যে কারণে এবার সুপারভাইজারের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ও সিচির সাথে খারাপ ব্যবহার করেছে, তাই যে কোনো সময় ওকে অফিস থেকে ফায়ার করে দেয়া হবে। পরের দিন সবাই অফিসে কাজ করছে, তখনই সুপারভাইজারের চামচা সবাইকে ওভারটাইম দেওয়ার জন্য ওখানে আসে, যাকে দেখে সিচি সবার মধ্যে থেকে হাত তুলে বলে ও এই স্যাটারডেতে ওভারটাইম করবে। তো সিচির ওভারটাইমের কথা শুনে চামচা তো অনেকটাই শকড হয়ে গেছিল। তখনই সিচি ওকে বলে, আমরা ওভারটাইম করলে 200 ইয়েন পাই, আর ছুটি করলে আমাদের 150 ইয়েন কাটা হয়, তো তুমি তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে 50 ইয়েন ট্রান্সফার করে দাও, কারণ আমি স্যাটারডেতে ছুটি করব। এই শুনে তো চামচা রেগে গিয়ে ওকে কিছু বলবে, তখনই ওখানে সুপারভাইজার চলে আসে, আর ও সিচিকে অ্যাপ্রিসিয়েট করে বলে, এত সুন্দর রিজেকশন তো তুমিই করতে পারো। এই দেখে চামচা ভাবে হঠাৎ করে সুপারভাইজারের কি হলো। তখনই সুপারভাইজার চামচাকে নিজের রুমে ডেকে বলে, তুমি কি জানো না সিচি আমাদের নতুন চেয়ারম্যানের মেয়ে, তাই সিচির সাথে খারাপ কিছু করলে আমরা অফিস থেকে ফায়ার হয়ে যাব, তাই সিচি যা চাইছে ওকে সেটাই করতে দাও। পরে সিচি কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছিল, তখনই সুপারভাইজার এসে ওকে শোল্ডার ম্যাসাজ দিতে যায়, যা দেখে সিচি লাফিয়ে ওঠে সুপারভাইজারকে ওর থেকে দূরে থাকতে বলে। তখনই সুপারভাইজার ওকে তেল মারতে ভালো ভালো কথা বলছিল, যেখানে সুপারভাইজার মুখ ফসকে বলে দেয়, আমি তোমাকে প্রজেক্ট ম্যানেজারের পোস্টে প্রমোট করব, আর তোমাকে একটা অ্যাসিস্ট্যান্টও হায়ার করে দেব, যাতে তোমাকে এত কাজ না করতে হয়। তো সুপারভাইজার এত তাড়াতাড়ি কি করে বদলে গেল, এই ভেবে তো সিচি অনেকটাই অবাক হয়ে গেছিল, কিন্তু তবুও সিচি মনে মনে ভাবে, সুযোগ যখন পাচ্ছি তাহলে হাতছাড়া কেন করব। অন্যদিকে চেয়ারম্যানের ছেলে লুকে দেখা যায়, যে কিনা তার বাবার এক অবৈধ মেয়ে আছে, এটা জানতে পেরে তাকে খোঁজার জন্য অ্যাসিস্ট্যান্টের সাথে প্ল্যান করে, যে কারণে সে নিজের হুলিয়া বদলে অফিসে সিসির অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেওয়ার জন্য পৌঁছে যায়। এরপর ইন্টারভিউ রুমে লু সিচিকে দেখে ভাবে এই কোম্পানির সব থেকে প্রফেশনাল এমপ্লয়ি, যে কারণে ওই রকম মনোযোগ দিয়ে আমার সিভিটা দেখছে। যদিও দেখা যায় সিচি তো আসলে সিভিটা দেখছে না, বরং কি সিভির মধ্যে থাকা লু এর ফটোটার মধ্যে ড্রয়িং করছে। এরপর সুপারভাইজার সিচিকে ইন্টারভিউ নিতে বললে সিচি দেখে লু ফরেনের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, যে কারণে লু ইন্টারভিউতে ওভার কনফিডেন্ট ছিল। আর এটা দেখে সিচি তো ওকে কিছু জিজ্ঞেসই করে না, শুধু এটাই বলে তোমার জোডিয়াক সাইন কি। তো লু ওর জোডিয়াক সাইন ড্রাগন বললে সিচি বলে, তুমি আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্টে ড্রপ করবে, কারণ তোমার আর আমার জোডিয়াক সাইন মিলে গেছে। এই বলে সিচি ওখান থেকে চলে যায়। যদিও সিচির এই কথা শুনে লু এর মাথা তো পুরোই ঘুরে যায়, যে এটাও কোনো প্রশ্ন হলো যা ইন্টারভিউতে করা যাবে। এই শুনে অ্যাসিস্ট্যান্ট সিচির ব্যাপারে লুকে কিছু বলতে এলে লু তো বলে দেয়, মেয়েটাকে দেখতে যেমন মনে হয় মেয়েটা কিন্তু আসলে তেমন নয়, যদিও ও যতই চালাক হোক না কেন আমি তো এখন ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, তাই ওকে ধরতে আমার বেশি সময় লাগবে না। পরে সিচি লুকে কিছু কাজ ধরিয়ে ওকে কাউকে ডিস্টার্ব করতে বারণ করে। এই শুনে তো লু মনে মনে ভাবে সিচি এখন এমন কি করবে যে কেউ ওকে ডিস্টার্ব করবে না, যে কারণে সিচির ওপর নজর রাখতে দূরের বিল্ডিং থেকে এত বড় টেলিস্কোপ দিয়ে সিচিকে ফলো করছিল। তবে যখনই সিচি ওই টেলিস্কোপের দিকে তাকায় লু তো ওকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তবে দেখা যায় সিচি তো লুকে দেখেইনি, ও তো আসলে নিজের ফোনে সেলফি তুলছিল। পরে সিচি ওর কেবিনে কাজ করছিল, তখনই হঠাৎ করে লু ওখানে চলে আসায় সিচি তো একটু ঘাবড়ে যায়। তো লু সিচিকে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট দিয়ে বলে, ম্যাডাম আপনি তো অনেক কাজ করেন, তাই এগুলো আপনার জন্য। তো প্রোডাক্টগুলো দেখে সিচি তো অনেক খুশি হয়ে যায়। আর সিচিকে খুশি দেখে লু মনে মনে ভাবে ও সিচির ভরসা জিতে নিয়েছে। লু অফিসে কাজ করছে, তখনই সুপারভাইজার এসে লুকে নিজের কিছু পার্সোনাল কাজ করতে বললে লু তো সুপারভাইজারের মুখের ওপর না করে দেয়, কারণ ও সিচির অ্যাসিস্ট্যান্ট। এতে তো সুপারভাইজার রেগে লুকে কিছু বলতে গেলে তখনই সিচি ওখানে চলে আসে। আর সিচিকে দেখা মাত্রই সুপারভাইজার সব দোষ লু এর ওপর দিতে চায়, কিন্তু সিচি তো জানতো সব থেকে শয়তান এই সুপারভাইজার, যে কারণে ও সুপারভাইজারের প্রাইভেট জায়গায় এমন এক কিক মারে
যে সুপারভাইজার ওখানেই চিটপটাং হয়ে পড়ে যায়। ওর তো নড়ার মতনও ক্ষমতা ছিল না। সিচি লুয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, তখনই লু সিচিকে বলে, ম্যাডাম আপনি তো অনেক সাহসী, আপনি কি এই কোম্পানির চেয়ারম্যানের মেয়ে? এই শুনে সিচি হাসতে হাসতে বলে, না না এমন কিছুই নয়, আসলে আমার হাতে আর বেশি সময় নেই, আমি খুব তাড়াতাড়ি মরে যাব, তাই আমি ভাবলাম জীবনের বাকি কটা দিন কাউকে ভয় পেয়ে মরার থেকে ভালো আমি একটু সাহসের সাথে মরি। তো সিচির এই কথা শুনে লু তো অনেকটাই আপসেট হয়ে যায়। এমনকি ও তো রাতে বাড়ি ফিরে সিচির চিন্তায় ঘুমোতেও পারছে না। ওর তো বারবারই রিগ্রেট ফিল হচ্ছে যে ও কি করে একটা ইনোসেন্ট মেয়েকে এত খারাপ ভাবতে পারলো। পরের দিন সুপারভাইজার ওর চামচার থেকে জানতে পারে কোম্পানির চেয়ারম্যান তার সমস্ত সম্পত্তি তার একমাত্র ছেলের নামে করে দিয়েছে। যা শুনে ওরা বুঝতে পারে সিচি তার মানে চেয়ারম্যানের মেয়ে নয়। এটা জানতে পেরে সুপারভাইজার আবারও সিচির সাথে খারাপ ব্যবহার শুরু করে। যা দেখে সিচি বলে, ও এবার বুঝলাম জানোয়ার কেন মানুষ হয়েছিল। তো সিচির এইসব কথা তো সুপারভাইজার একদমই সহ্য করতে পারে না। কিন্তু তখনই ওখানে লু চলে আসে, যে কিনা সিচির হয়ে কথা বললে সুপারভাইজার বলে, ওই দুদিনের এন্ট্রান, তোর কি করে সাহস হয় আমাকে এত কথা বলার? তখনই লু বলে, যে ভিডিওটা দেখছিলে ওটা একটু শেষ করে নাও। এই শুনে চামচা ভিডিওটা চালালে দেখা যায় লুই হচ্ছে চেয়ারম্যানের ছেলে। এই দেখে তো সুপারভাইজারের মাথা ঘুরে যায়। তো সুপারভাইজারের এই অবস্থা দেখে সিচি ওর উপর হাসাহাসি করলে সুপারভাইজার তো রেগে গিয়ে সিচিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সিচি ওর হেলিকপ্টার শট দিয়ে সুপারভাইজারকে ওখানে কুপকাত করে দেয়। আর সিচির এই হেলিকপ্টার শট দেখে আমাদের লুও চমকে উঠেছিল। পরের দিন মনের দুঃখে সিচি একটা অদ্ভুত রকম ড্রেস পরে অফিসে আসে, যা দেখে ওর এক কলিগকে বলে, তুমি এরকম ড্রেস পরলে কোনো ছেলেই তোমাকে প্রপোজ করবে না, তুমি আমাকে দেখো, আমার চারিপাশে ছেলেদের লাইন লেগে রয়েছে। তো সিচি ওর কথা শুনে ভাবে, পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষের আর লাইফ পার্টনার দিয়ে কি হবে, তাই ওর কলিগকে বলে, তোমাকে আমার ড্রেস দেখতে হবে না, বরং তুমি আমার পাটা দেখো। এই বলে সিচি ওর কলিগের দিকে নিজের পাটা বাড়িয়ে দেয়। তো সিচির এরকম অদ্ভুত কাজকর্ম দেখে ওর কলিগ ওকে বলতে থাকে, সিচি তুমি কি পাগল হয়ে গেছো? তখনই ওখানে লু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে চলে এসেছিল, যাকে দেখা মাত্রই ওই মেয়েটা সিচির কমপ্লেন করে বলে, আসলে সিচি আমার সৌন্দর্য দেখে অনেক জেলাস ফিল করে, কারণ সিচির তো কোনো বয়ফ্রেন্ডই নেই। তো বয়ফ্রেন্ড নেই এই শুনে সিচি বলে ওঠে, তোমাকে কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? এই বলতে বলতেই ও সোজা লুয়ের সামনে চলে যায় আর লুকে বলে, লু আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? সিচির এই আজব কথায় লু ওকে কি বলবে বুঝতে পারে না। তখনই সিচির কালির ওর সাথে আবারও তর্ক বিতর্ক জুড়লে লু এই সুযোগে ওখান থেকে কেটে পড়ছিল, কিন্তু সিচি ওকে দেখতে পেয়ে বলে, লু তুমি আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবে না। তো সিচির এই কথা বলা মাত্রই লু ওখান থেকে দৌড় লাগায়, আর লুকে দৌড়তে দেখে সিচিও ওর পেছনে ছুটতে থাকে, যে কারণে ওরা দুজন মিলে সারা অফিসে দৌড়ে বেড়াচ্ছে। পরের দিন সকালবেলা কেউ জোরে জোরে লুয়ের বাড়ির দরজায় নক করে, যা শুনে লু ধরপড়িয়ে ঘুম থেকে ওঠে। তো সকাল 6টার সময় কে এসেছে তা দেখার জন্য লু দরজা খুললে দেখা যায় সিচি ব্রেকফাস্ট সাথে ওর দরজার সামনে হাজির। তো লু বলে, সিচি তুমি এখানে কি করছো? সিচি বলে, আমি তোমাকে লাভ কনফেস করতে এসেছি, যে কারণে আমি তোমার পছন্দের ব্রেকফাস্ট এনেছি। তো সিচির এসব পাগলামতে লু প্রচন্ড বিরক্ত হয়ে ওকে বলে, প্লিজ সিচি তুমি এগুলো বন্ধ করো। তখনই সিচি বলে, দেখো আমার কাছে আর 5 মাস আছে, তাই আমি এই 5 মাস তোমার সাথে কাটাতে চাই, তাই তুমি যতই বিরক্ত হও না কেন আমি তোমার পেছন ছাড়বো না। লু ওকে ঘর থেকে বের করে দরজা লক করে দেয়। তো সিচি বাইরে দাঁড়িয়ে ভাবে, লু আমার প্রপোজাল একসেপ্ট না করলেও ও আমাকে রিজেক্ট তো করেনি, তার মানে আমাকে আর একটু চেষ্টা করতে হবে। পরের দিন লু ওর এক ফ্রেন্ড, যে কিনা অনেক বড় বিজনেসম্যান ছিল, তাকে অফিস কলিগদের সাথে ইন্ট্রোডিউস করায়। তখনই সিচি কিছু প্রশ্ন করার জন্য হাত তুলে বলে, মিস্টার হ্যান্ডসাম ফ্রেন্ড, আমি অনেকদিন লুকে প্রপোজ করেছি, কিন্তু আপনিই বলুন লু কেন আমার প্রপোজাল একসেপ্ট করছে না? তো হঠাৎই মিটিং এর মধ্যে সিচির এইসব কথা শুনে লু তো প্রচন্ড রেগে যায়, আরো তখনই ওর ফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সিচির এই কাণ্ড দেখে ওর কলিগ বলে, সিচি তুমি যতই চেষ্টা করে নাও না কেন বস কোনোদিনই তোমার প্রপোজাল একসেপ্ট করবে না। যা শুনে সিচিও ওর কলিগকে ভূতনি ডান্স দেখাতে দেখাতে বলে, যদি বস আমার প্রপোজাল একসেপ্ট না করে তবে আমি সিঙ্গেলি মরবো, আর মরার পর তোমার কবরে এসে ডান্স করব। তো সিচির এইসব কাণ্ড কারখানা দেখে কলিগ তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে লুয়ের ফ্রেন্ড ওকে বলে, সিচি তো অনেক ভালো মেয়ে, আমার তো ওকে বেশ ভালো লাগলো, তো তুমি যদি অন্য কাউকে ডেট না করো তাহলে সিচির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু লু ওর কথায় পাত্তা না দিয়ে ওর ফ্রেন্ডকে নিয়ে লাঞ্চ করতে আসে, যেখানে একজন ফিমেল ওয়েটার এরকম পোশাক পরে ওদের একটা মেনু কার্ড ধরায়। তো লু যখন ওই মেনু কার্ড খোলে ও দেখতে পায় ওখানে কানের আর চোখের ছবি রয়েছে। এই দেখে তো লু অবাক হয়ে গেলে ওই ওয়েটার যে আসলে সিচি ছিল সে লুকে বলে, আমার কান শুধু তোমার ভালোবাসার কথা শুনতে চায় আর আমার চোখ তোমায় দেখতে চায়। তখনই লুয়ের ফ্রেন্ড এইসব দেখে সিচিকে জিজ্ঞেস করে, তাহলে তুমি মুখ কেন খুলছো না? তো সিচি ওর মুখ খুলে দেখা যায় ওখানেও ও লুয়ের জন্য হার্ট বানিয়ে রেখেছিল, যা দেখে বেচারা লুয়ের সাথে আমারও অবস্থা খারাপ। সিচির এইসব কাজে বিরক্ত হয়ে লু ওকে ওখান থেকে চলে যেতে বললে সিচি বলে, তুমি আমাকে একসেপ্ট করতে পারবে না, কমসে কম রিজেক্টই করে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে পটিয়ে নেব। এই বলে সিচি তখনই লুয়ের ফ্রেন্ডের ঘাড়ে চেপে বসে আর ওকে ওর সাথে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। তো লু ওর ফ্রেন্ডের হয়ে কিছু বলতেই যাবে তার আগে লুয়ের ফ্রেন্ড সিচির সাথে ডেটে যেতে রাজি হয়ে যায়, যা শুনে সিচি তো লুকে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওর ফ্রেন্ড বলে, তুমি তো সিচিকে পছন্দ করো না, তাই আমি ওর সাথে ডেটে যাচ্ছি, আর হ্যাঁ আমি যখন ওকে বিয়ে করব তখন ফার্স্ট তোমাকেই ইনভাইট করব। তো ফ্রেন্ড আর সিচি ডেটে গেছে এই ভেবে ভেবে তো লু বাড়িতে এসেও শান্তি পাচ্ছে না, ওর মাথায় তো কেবল ওদের কথাই চলছে, যে কারণে ওর আশেপাশে ফ্রেন্ড আর সিচিকেই দেখতে পাচ্ছে যারা কিনা নিজেদের মধ্যে রোম্যান্স করতে ব্যস্ত। তো লুয়ের এইসব চিন্তা ভাবনায় বোঝা যায় ও মুখে না বললেও মনে মনে সিচিকে পছন্দ করে। ওদিকে ফ্রেন্ড আর সিচি একসাথে ডেট করছে, যেখানে ফ্রেন্ড সিচিকে একটা নেকলেস দিয়ে নিজের মনের কথা বলে, যেটা সিচিরও অনেক পছন্দ হয়েছিল। তো ওরা যখন কিস করতেই যাবে তখনই ওখানে লু চলে আসে আর ও সিচিকে বলে, সিচি আমি বুঝে গেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন সিচি ওর বাড়ি থেকে চলে যাওয়ার পর লু দরজার পেছনে দাঁড়িয়ে ভাবছিল 5 মাস পর সিচি যখন এই দুনিয়ায় থাকবে না তখন লু ওকে ছাড়া কি করে থাকবে, যে কারণেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এখন লু বুঝে গেছে যদি ও এই 5 মাসও সিচির সাথে না থাকে তাহলে ওর সারা জীবন এটা নিয়ে আফসোস হবে। তো লুয়ের মুখে এইসব কথা শুনে সিচি ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সিচি বুঝতে পারে ওর কলিগকে দেখানোর জন্য লুয়ের সাথে এই সবকিছু শুরু করলেও বর্তমানে ও লুকে ভালোবেসে ফেলেছে, যে কারণে লু ওকে বারবার ডাকায় সিচি দৌড়ে এসে ওকে হাক করে নেয়। আর ওরা দুজন তো বাচ্চাদের মতো একে অপরকে পিঙ্কি প্রমিস করতে থাকে যে যাই হয়ে যাক না কেন ওরা সারা জীবন একসাথে থাকবে। আর দূর থেকে ওদের এইসব পাগলামো দেখে লুয়ের ফ্রেন্ডও মনে মনে ভাবে লুই হচ্ছে সব থেকে বোকা, কারণ কি সিচির ভালোবাসা বুঝতে ওর এতটা সময় লেগে গেল। অন্যদিকে হসপিটালে ডাক্তার নার্সকে বলছিল সিসির যে রিপোর্ট এসেছিল সেটা ভুল ছিল, যার অর্থ ছিল সিসির ব্রেস্ট ক্যান্সার হয়নি। এরপর একদিন সিচি অফিসে বসে অনলাইনে রেন্টের বাড়ি দেখছিল, তখনই ওর এক কলিগ লিন যে কিনা সিচিকে অনেক টোন করে বলে, সিচি তোমার কাছে একটা বাড়িও নেই, এই বলে ও নিজের বড়াই করে ওর অনেক বড় বাড়ি আছে এমনটা বলে। তখনই সিচি ওকে বলে, কিন্তু ডকুমেন্টস তো এমন কথা বলছে না, তাহলে তুমি সবাইকে কেন মিথ্যে বলছো? তো সবার সামনে মেয়েটার এই মিথ্যে ফাঁস হয়ে যাওয়ায় মেয়েটা তো সিচির ওপর অনেক রেগে গেছিল, যে কারণে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। যে তর্ক বিতর্কে লিন সিচিকে পাগল কুকুর বললে সিচি বলে, হ্যাঁ আমি পাগল কুকুর, তুমি দেখবে পাগল কুকুর কিভাবে কামড়ায়। এই বলে ও লিনকে কামড়ানোর জন্য যায়, আর তখনই ওখানে লু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে চলে এসেছিল, যে কিনা সিচির অনেক কেয়ার করে ওর জন্য একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে এসেছিল। তো লুকে দেখে লিন তো তখনই সিচির নামে কমপ্লেন করতে যায়, যদিও লু কোনো কথাতেই পাত্তা দেয় না, যে কারণে লিন রেগে গিয়ে মনে মনে ভাবে আমি তোমাদের আলাদা করেই ছাড়বো। পরে লিন একটা লাইভ স্ট্রিমিং এর অ্যাঙ্কারিং এর জন্য অফিসের সবাইকে বলছিল, তখনই সিচি ওই অ্যাঙ্কারিংটা করতে চায়, কিন্তু সিচির শরীর খারাপ থাকার কারণে লু চাইছিল না ও একা এই কাজটা করুক। আর এর সুযোগ নিয়েই লিন বলে আমি সিচিকে সাহায্য করব। তো লিনের এই ভালো মানসিকতা দেখে সিচি তো মনে মনে ভাবে ওর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। এরপর লি সিচিকে নিজের কেবিনে ডেকে বলে, এই লাইভ স্ট্রিমিং শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাব। এই শুনে তো সিচিও অনেক খুশি হয়ে যায়, কারণ ওর জীবনের শেষ সময়টুকু লিনের সাথে আনন্দে কাটাতে চেয়েছিল। এরপর ওদের লাইভ স্ট্রিমিং শুরু হয়, যেখানে লিন প্ল্যান করে সিচিকে এক্সপোজ করার জন্য ওকে একটা গেম খেলতে বলে, আর গেমের নিয়ম অনুযায়ী যে যাকে যাই প্রশ্ন করুক না কেন তার উত্তর
দিতে হবে। যেখানে লিন সিজিকে প্রশ্ন করে, তুমি যে আমাদের বসের সাথে প্রেম করো, এতে তোমার লজ্জা করে না? তো সিজি বলে, না, আমার তো লজ্জা নেই, তাই আমি বসের সাথে প্রেম করি। এরপর সিজি লিনকে প্রশ্ন করে, তোমার মুখ থেকে এত গন্ধ কেন আসে? তুমি কি যে ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করো সেটা দিয়েই ব্রাশ করো? এই শুনে তো লিনের অবস্থা খারাপ। তো লিন সিজিকে জব্দ করার জন্য বলে, তুমি কি জানো তুমি আমাদের অফিসের সব থেকে খারাপ মেয়ে? তো সিজি বলে, হ্যাঁ আমি খারাপ, সেই জন্যই তো আমি এত ফেমাস, যতটা তুমি কোনোদিনই হতে পারবে না। আর তুমি হবেই বা কি করে, কারণ তোমাকে তো দেখতে এলিয়েনদের মতো। এই শুনে তো লিনের মুখ বন্ধ হয়ে যায়। ও তো সিজির সাথে কোনো মতেই পেরে উঠছে না। তো ওদের লাইভ স্ট্রিমিং খুব ভালোই চলছিল, তাই সিজির সব প্রোডাক্টও সেল হয়ে যায়। লিনের তো এটা মোটেই ভালো লাগে না, যে কারণে লিন ওখান থেকে যেতে গেলে সিজি ওকে ওখান থেকে যেতে দেয় না। ফলে ওদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তো লাইভ স্ট্রিমিং এ এইসব চলছে দেখে লু ওখানে চলে আসে। তো লুকে দেখা মাত্রই লিন আবারও সিজির নামে কমপ্লেন করতে শুরু করে। কিন্তু লু উল্টে লিনকেই বকা দিয়ে বলে, আমি জানি কে কি করেছে। তো লিনের এই কাজের জন্য লু তো ওর বোনাস কেটে নেয়। আর সিজির ভালো পারফরমেন্সের জন্য লু ওর ট্রিপল বোনাস ঘোষণা করলে সিজি তো আনন্দে ডান্স করতে থাকে। লু অ্যাসিস্ট্যান্টের সাথে ওরা সিজির ওয়ার্ল্ড ট্যুর নিয়ে কথা বলছিল। তো ওদের কথা থেকেই লিন জানতে পারে সিজি নাকি মরে যাবে। এর মধ্যে হসপিটাল থেকে আসা সিজির একটা রিপোর্ট, যেটা কিনা লিনের হাতে লেগে যায়। তো লিন ওই রিপোর্টটা দেখে সিজির তো এমন কোনো রোগই নেই, যে কারণে লিন ভেবে নেয় সিজি হয়তো মিথ্যে কথা বলে ওদের বসকে ডেট করছে। তাই লিন তখনই ওই রিপোর্টটা লুকে দেখিয়ে সিজিকে এক্সপোজ করতে যায়। যেখানে লিন লুকে বলে, বস এই মেয়েটা ওর মিথ্যে রিপোর্ট দিয়ে আপনাকে ঠকিয়েছে, কারণ ও আপনাকে বোকা বানিয়ে আপনার সম্পত্তি হাতাতে চেয়েছিল। সেই সময় সিজিও ওখানেই ছিল। তাই সিজি লিনের এসব কথা শুনে বলে, লিন তোমার সাহস কি করে হলো আমার নামে এমন কথা বলার? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি মিথ্যে কথা বলেছি? তখনই লিন ওর হাতে থাকা ওই রিপোর্টটা সিজিকে দেখায়। তো ওই রিপোর্ট দেখে সিজিও তো অবাক হয়ে গেছিল। ও বলে, তবে কি আমার আগের রিপোর্টটা ভুল ছিল? তো সিজির এই রিপোর্ট দেখে লু ওর সাইড থেকে সরে যায়, যা দেখে লিন তো অনেক খুশি হয়ে গেছিল। তখনই সিজি লুকে সবটা বোঝাতে গেলে হঠাৎই লু অনেক খুশি হয়ে সিজিকে জড়িয়ে ধরে বলে, তোমার রোগ নেই, তার মানে তুমি সারা জীবন আমার সাথে থাকবে। এটা তো অনেক ভালো হলো যে আমাকে তোমার থেকে আলাদা হতে হবে না। এই শুনে সিজি লুকে বলে, হ্যাঁ আমরা সারা জীবন একসাথে থাকবো, যদি অন্য কেউ আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে। সিজির এই কথা শুনে লুও বুঝে যায় সিজি লিনকে টার্গেট করে এই কথাগুলো বলছিল। তাই লু সিজিকে বলে, তুমি চিন্তা করো না, আর কোনোদিনও কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না। যা শুনে সিজি অনেক খুশি হয়ে যায়। তখনই সিজি লিনকে বলে, আমরা তো ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছি, আর তোমাকেও আমরা একটা ট্যুরে পাঠাতে চাই, সেটা হলো আফ্রিকার ঘন জঙ্গল। তো এই শুনে লিন তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সিজি ওর কাজিনের শ্বশুর বাড়িতে গিয়ে ওর কাজিনের ডিভোর্স পার্টির অ্যারেঞ্জমেন্ট করছিল। যা শুনে ওর কাজিনের হাজবেন্ড বলে, তোমরা এখানে কি শুরু করেছো? তোমার কাজিন আর আমার ডিভোর্স হচ্ছে না। তো সিজি কাজিনের হাজবেন্ডকে বলে, এটা কি করে সম্ভব? তুমি আমার কাজিনের উপর অত্যাচার করেছো, তাই ও আর তোমার সাথে থাকবে না। সিজির কথা শুনে ওর কাজিনের হাজবেন্ড বলে, এগুলো সব মিথ্যে, আমি কখনোই তোমার কাজিনের উপর অত্যাচার করিনি। তখনই কাজিন নিচের হাতে আঘাতের দাগগুলো দেখিয়ে বলে, তুমি যদি আমার উপর অত্যাচার নাই করো তাহলে এগুলো কি করে হলো? যদিও এই সব কিছুর পরেও কাজিনের হাজবেন্ড কোনো কিছুই স্বীকার করতে রাজি নয়। এই দেখে লুও আর চুপ করে থাকে না, ও সিজির কাজিনের হাজবেন্ডকে এটা ওটা শুনিয়ে দেয়। তো কাজিনের হাজবেন্ডের সাথে সিজি তর্ক বিতর্ক চলছে। এর মধ্যেই ওখানে কাজিনের শাশুড়ি চলে আসে, যে কিনা তার ছেলের সাইড নিয়ে সিজিকে বোঝায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু আধটু ঝামেলা হয়েই থাকে, কিন্তু তার জন্য ডিভোর্স হয় না। তাই সিজি, তোমার এর মধ্যে নাক গলানো উচিত নয়। আর এমনিও তোমার কাজিন প্রচন্ড অবাধ্য, সে আমাদের কোনো কথাই শুনতে চায় না। আর আমার ছেলে কখনোই তাকে আঘাত করেনি, মজা করতে গিয়ে ও তোমার কাজিনকে ধাক্কা মেরেছিল, আর তাতেই তোমার কাজিন পড়ে গেছে, এতে তো আমার ছেলের কোনো দোষই নেই। এই বলে শাশুড়ি সিজের কাজিনকে বলে, অনেক নাটক হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার জন্য ওখানে অনেক কাজ পড়ে আছে। তো ওদের এইসব কথা শুনে লু যখন ওদের সাথে কথা বলতে যাবে, তখনই সিজি লুকে আটকে দেয়। আরো মনে মনে ভাবে, এইভাবে নয়, এদেরকে সাহায্য করতে আমাদের অন্য কিছু করতে হবে। যে কারণে সিজি এবার ওর কাজিনের হাজবেন্ডের সাইড নিয়ে ওর কাজিনকেই বোঝাতে থাকে
তোমাকে এদের সাথেই থাকতে হবে, তাই তুমি এসব ডিভোর্সের চিন্তা আর করো না। এই শুনে তো ওর কাজিন অনেকটাই অবাক হয়ে গেছিল। তখনই সিচি ওর কাজিনের শাশুড়িকে বলে, আমি আমার কাজিনকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যাচ্ছি, আর ওকে ভালো মতো বুঝিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এই বলে ওর কাজিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো যাওয়ার পথে কাজিন ওকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? তো সিচি বলে, ওরা তোমার সাথে যেটা করেছে তুমি কি তার বদলা না নিয়ে ছেড়ে দেবে? তো চলো আমি তোমাকে এমন কিছু শেখাবো যাতে কিনা আমরা ওদের ভালো মতো সাহায্য করতে পারি। এই বলে ও বাড়িতে এসে ওর কাজিনকে মার্শাল আর্ট শেখাতে শুরু করে, যাতে কিনা ওর কাজিনও ওর হাজবেন্ড আর শাশুড়িকে আচ্ছা মতো ধোলাই দিতে পারে। কিন্তু এই মার্শাল আর্ট শিখতে ওর কাজিন অনেক ভয় পাচ্ছিল, তাই সিচি ওর কাজিনের হাজবেন্ডের একটা ছবি ওখানে টানিয়ে দেয়, যাতে কাজিন ওই ছবি দেখে নিজের বদলা নেওয়ার জন্য মার্শাল আর্টটা তাড়াতাড়ি শিখে যায়। এরপর সিচি ধীরে ধীরে ওর কাজিনকে মার্শাল আর্টে পারদর্শী বানিয়ে দেয়, আর ওর কাজিনকে অনেক ভালোভাবে মোটিভেট করে, যাতে কিনা ওর কাজিন তার হাজবেন্ডকে আচ্ছা রকম ধোলাই দিতে পারে। তো কাজিনের মার্শাল আর্ট শেখা হয়ে গেলে সিচি তাকে নিয়ে ওর শ্বশুর বাড়িতে আসে, যেখানে ওর কাজিনকে দেখা মাত্রই তার হাজবেন্ড ওকে কাজ করার অর্ডার দিলে কাজিন তো সেটা হাজবেন্ডের মুখের ওপরেই না করে দেয়, যা শুনে হাজবেন্ডের তো তা মোটেই সহ্য হচ্ছিল না। তাই ও উঠে কাজিনকে সাহায্য করতে গেলে এবার হাজবেন্ড কিছু করার আগেই কাজিন ওকে এক পাঁচ মেরে দেয়, যার ফলে ওর তো নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়, যা দেখে দূর থেকে সিচি ভাবে বেচারা ছেলেটার এবার কি হবে। তখনই ও দেখে ওর কাজিনের হাজবেন্ড উড়ে এসে ওর পাশে পড়লো। আসলে হাজবেন্ড আবারও ওর কাজিনকে কিছু করতে গেলে কাজিন এবার তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে কাজিনের শাশুড়িও ওখানে চলে আসে। তো ছেলের এরকম হাল দেখে শাশুড়ি বলে, আমরা এই মেয়েকে বাড়িতে রাখবো না, তাই এখনই ওকে ডিভোর্স দিতে হবে। যদিও ডিভোর্সের কথা শুনে সিচি তো ওর কাজিনের শাশুড়িকে আগের দিন বলা তার কথাগুলোই মনে করিয়ে দেয়, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু আধটু ঝামেলা হয়েই থাকে। এই শুনে তো ওই বুড়ি রেগে গিয়ে বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসে ওদেরকে সাহায্য করার জন্য। তবে তখনই সিচির কাজিন একটা ওয়াশরুম পরিষ্কার করার ন্যাকড়া এনে সবার মুখের সামনে ধরে বলে, যেই সামনে এগোবে আমি তার মুখেই এটা মারবো। যা শুনে ওখানে থাকা কেউই আর সামনে এগোয় না। তখনই ওখানে লুও ওর বডিগার্ডদের নিয়ে চলে আসে। এই দেখে তো কাজিনের শাশুড়ি একটু ভয় পেয়ে গেছিল। তো সিচিও এই সুযোগের সদ্ব্যবহার করেই ফেলে, আর সোজা এসে শাশুড়ির নাকে এক ঘুষি মেরে ওকে ওখানে অজ্ঞান করে দেয়, আর বডিগার্ডদের অর্ডার দেয় বাকি সবাইকে পুলিশে ধরিয়ে দিতে। তো এইভাবেই সিচি আর ওর কাজিন মিলে ওদের বদলাটাও কমপ্লিট করে নেয়। এরপর একদিন সিসির আন্টি ওর জন্য ব্লাইন্ড ডেট নিয়ে আসে। তবে সিসি আন্টিকে বলে, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। কিন্তু আন্টি তো সিসির কোনো কথা বিশ্বাসই করে না, যে কারণে বাধ্য হয়েই সিসিকে তার আনা ব্লাইন্ডেরদের সাথে দেখা করতে হয়। তবে সিসি মনে মনে ভেবে নিয়েছিল আজ সে আন্টিকে সাহায্য করেই ছাড়বে, কারণ প্রতিবারই আন্টি সিসির জন্য বুড়ো বুড়ো লোকদের ধরে নিয়ে আসে। এরপর সিসির ব্লাইন্ডেডরা ওখানে আসলে দেখা যায় কেউ বুড়ো তো অন্য একজন টাকলা। যদিও সিসির 2 মিনিটও সময় লাগে না ওর ব্লাইন্ডেডদের ওখান থেকে ভাগিয়ে দিতে। তো সিসির এরকম ব্যবহার দেখে আন্টি সিসির ওপর অনেকটাই রেগে যায়। তখনই সিসি আন্টিকে বলে দেয়, আপনার যদি বিয়ে দেওয়ার এতই শখ তাহলে এই বুড়োদের সাথে নিজের মেয়ের বিয়ে দিন, আমার জন্য চিন্তা করতে হবে না। তো সিসির এরকম চোপা শুনে আন্টি তো ওখান থেকে কেটে পড়ে। এরপর একদিন সিচি ওর ফ্যামিলি ডিনারে যাবে, যে কারণে লুওকে অনেক গিফট দেয় ওর ফ্যামিলি মেম্বারদের দেওয়ার জন্য। তো লুও ওর সাথে ফ্যামিলি ডিনারে যেতে চাইলে সিচি ওকে নিয়ে যেতে চায় না, কারণ ওই দিনই লুয়েরও একটা পার্টি ছিল। তো সিচি একা কি করে যাবে, যে কারণে লু ওকে একটা এক্সপেন্সিভ গাড়ি গিফট করে, যা দেখে সিচি তো অনেক খুশি হয়ে যায়। এরপর সিচি ওর ফ্যামিলি ডিনারে পৌঁছালে ওর আন্টি আবার ওকে ইনসাল্ট করতে শুরু করে। সাথে আন্টির মেয়েও এবার সিচিকে ইনসাল্ট করতে ছাড়ে না। এমনকি আন্টির মেয়ে তো নিজের বুড়ো ফিয়ন্সেকে দেখিয়ে সিচিকে কথা শোনায় যে সিচির আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ডও হলো না। তো কাজিনের এরকম বুড়ো ফিয়ন্সেকে দেখে সিচির তো অনেক হাসি পাচ্ছিল। তখনই আন্টি সিচিকে বলে, তুমি কেন হাসছো, তোমাকে তো কেউ ভালোই বাসে না। এমন সময় লু ওখানে চলে আসে আর নিজেকে সিচির বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে সিচির পাশেই বসে পড়ে। তো লুকে দেখে এবার আন্টি আর তার মেয়ে লুকে ইনসাল্ট করতে শুরু করে। তো আন্টির মেয়ে লু এর মান্থলি ইনকাম জিজ্ঞেস করলে লু বলে, ইনকামের তো কোনো ঠিক নেই, কখনো বেশি তো কখনো কম। এই শুনে তো আন্টি আর ওর মেয়ে ভেবে নেয় লু হয়তো কোনো ডেলিভারির কাজ করে, তাই বেশি ডেলিভারি করলে ও বেশি টাকা পায় আর না করলে কম পায়। তো ওদের এসব কথা চলছে, তখনই হোটেলের ওয়েটার এসে বলে, নিচে যে এক্সপেন্সিভ গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটাকে একটু সাইড করতে হবে।
যেটা শুনে আন্টি তো আগেভাগেই বলে দেয় ওই গাড়িটা নাকি ওনার জামাইয়ের। তবে ওই বুড়ো জামাই গাড়ির ব্যাপারে কিছু না জেনেই বলে দেয় হ্যাঁ হ্যাঁ ওটা আমার। যা শুনে লু বলে গাড়িটা তোমার, তাহলে যাও গিয়ে সরিয়ে দিয়ে এসো। কিন্তু ও নিজের মিথ্যে লোকাতে বলে না না আমার গাড়ি ওখান থেকে সরানো যাবে না, আর ভুল করেও কেউ আমার গাড়িতে টাচ করবে না। তো ওদের এত মিথ্যে কথা লু আর সহ্য করতে পারে না, যে কারণে ও বলে দেয় ওই গাড়িটা সিচির, যেটা আমি ওকে কিছুক্ষণ আগে গিফট করেছি। কিন্তু আন্টি মনে করে লু হয়তো মিথ্যে কথা বলছে, তাই আন্টি বলে গাড়িটা যদি তোমাদের হয় তাহলে চলো নিচে গিয়ে প্রমাণ করো। যদিও আন্টির বুড়ো জামাই তো এটা করতে দিতে চাইছিল না, তাই জন্য সে বারবারই আন্টিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু আন্টি বা তার কথা কোথায় শুনতো, তার তো সিচিকে ইনসাল্ট করতেই হবে, যে কারণে ওরা সবাই নিচে চলে আসে। তখনই লু আন্টির বুড়ো জামাইকে ওই গাড়ির চাবি বের করতে বললে দেখা যায় ওই বুড়ো জামাইয়ের হাতে যেটা ছিল সেটা আসলে গাড়ির চাবি নয়, বরং কি লাইটার। এই দেখে তো আন্টি আর তার মেয়ের মাথা পুরোই খারাপ। তখনই সিজি নিজের গাড়ির চাবি বের করে সবাইকে প্রমাণ করে দেয় ওই গাড়িটা ওরই। সাথে সিচি আর লু মিলে আন্টির ওই বুড়ো জামাইয়ের পোলো খুলে দেয় যে ওই জামাই একজন স্ক্যামার, যে কিনা লোককে বিয়ের জালে ঠকিয়ে তাদের টাকা পয়সা হাতিয়ে দেয়। তো ওই বুড়ো জামাইয়ের সত্যি সামনে আসায় ও তো ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সিচি ওকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তো এইসব দেখে আন্টিও তার রূপ বদলে লুকে বলে ওর মেয়ের জন্য একটা ভালো জামাই খুঁজে দিতে। তখনই সিচি বলে আমি তো বোনের জন্য আগে থেকেই জামাই খুঁজে রেখেছি। এই বলে ও ইশারা করে আন্টি রানা ওই ব্লাইন্ড ডেটের ছেলে দুটোকে ডাক দেয়, যারা কিনা আন্টির সামনে এসে আন্টিকে রিকোয়েস্ট করে আমাকে আপনার জামাই বানিয়ে নিন। আর আবারও মেয়ের জন্য এরকম বুড়ো টাকলা দেখে আন্টি আর ওর মেয়ে ওখান থেকে দৌড়ে পালায়, আর ওই ছেলে দুটো জামাই হওয়ার লোভে ওদের পেছনে দৌড়তে থাকে। তো এইসব দেখে সিচি তো নিজের হাসি কন্ট্রোল করতে পারছিল না। তবে শেষমেশ সবাইকে সাহায্য করে সিচি আর লু অনেক খুশি ছিল। আর ওদের এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই মজার ড্রামাটা কেমন লাগলো কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।